BSX 2.0-তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসি তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য আনন্দ বাগচির গল্প কামিনী কাঞ্চন। আজকের গল্প পাঠে অরূপ, গল্পের সূত্রধার আমি শ্বেতা। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প কামিনী কাঞ্চন। সিঁড়ির বাঁকের মুখে হতবুদ্ধি সমীরণ লণ্ঠনটা হাতে নিয়ে আচমকায় দাঁড়িয়ে গেল। নিচে থেকে অন্ধকার সিঁড়ি ভেঙে যে উঠে আসছিল, লণ্ঠনের অপ্রত্যাশিত আলোয় সেও বোধহয় রীতিমতো অপ্রস্তুত হয়ে গিয়েছিল। দুই অসাবধান মানুষের মুখোমুখি সংঘর্ষটা একটুর জন্য বেঁচে গেল, কিন্তু দুজনে কিছু সময়ের জন্য অনড় আর আড়ষ্ট হয়ে থমকে রইল। সরু সিঁড়ি, দুটো মানুষের কোনো রকমে জায়গা হয়, পথ ছেড়ে দিয়ে দাঁড়াবার প্রশ্নই নেই। যে কোনো একজনকে উঠতে কিংবা নামতে হবে। সমীরণের স্বাভাবিক ভদ্রতার হুঁশ ছিল না। তার অবাধ্য চোখ দুটো লণ্ঠনের অশালীন আলোর মতোই ছড়িয়ে পড়েছিল মেয়েটির সর্বাঙ্গে। প্রথম ঝলকে মনে হয়েছিল মেয়েটি নির্বসন। চোখের বুল ধরা পড়ে গেল পরের মুহূর্তেই। সদ্য স্নাতা তরুণীটির গায়ে কাঁচ কাগজের মতো স্বচ্ছ কিছু লেপ্টে আছে। ভিজে পাতলা শাড়ির এক কোঁচড়, কুচকুচে কালো আঙুরের থোকার মতো কোঁকড়া চুলের ফ্রেমে নরম ডিমের মতো মুখ, শাঁখের মতো গ্রীভা, ছুঁয়ে মোম পাথরে গড়া একটি সুঠাম শরীর, আলতা পড়া পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত। এরকম ফেটে পড়া রূপ এবং যৌবন একসঙ্গে প্রায় অবিশ্বাস্য। প্রতিটি রেখা, প্রতিটি বিপজ্জনক খাঁজ, বাঁক, বর্তুল, ছায়াবৃত্তি, রঙ্কাভাস পৃথক করে দেখার মতো মানসিক ভারসাম্য সমীরণের ছিল না। সব মিলিয়ে তার মনে হলো রক্ত মাংস ত্বকে মোড়া পৃথিবীর সবচেয়ে বিস্ফোরক একটি বোমা সদ্য সদ্য পুলতের আগুন গিলে ফেলেছে। মাথাটা যেন ঘুরে গেল তার। আর ঠিক সেই মুহূর্তেই বিস্ময় আর লজ্জার ঘোর কাটিয়ে তরুণীটি তার পাশ কাটিয়ে ওপরে উঠে গেল। দুহাতে দুটি জল ভরা পেতলের বালতি। যাবার সময় একটা ভিজে ছোঁয়া রেখে গেল সমীরণের দেহে। হিমেল বিদ্যুতের মতো সেই স্পর্শ শিরদানার মধ্যে ঢুকে থার্মোমিটারের ঊর্ধ্বমুখী পারকের মতো মস্তিষ্কে গিয়ে পৌঁছল। সমীরণের সর্বনাশ হয়ে গেল। তার আর কুয়োতলায় গা ধুতে যাওয়া হলো না। সব কাহিনীরই একটা আরম্ভ থাকে, অর্থাৎ যাকে বলে আরম্ভের আরম্ভ, শুরুর শুরু। এই কাহিনীরও শুরুটা খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক ঘন্টা আগে, বড়জোর একটা বেলা। ঠিক যখন অনিমেষ আর রাখালচন্দ্র চলে যাবার পর খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিল সমীরণ। সকাল থেকে একটানা পিকনিক মুডে হইচই হয়েছে। ওদের বয়স অল্প, ওরা পারে, কিন্তু বয়স আর স্বভাবের উজানে চলতে গেলে সমীরণের হাঁপ ধরে যায়। দম ফুরিয়ে আসা কোলের গানের মতো বেসুরো বেতাল এক হাস্যকর আওয়াজ বেরোতে থাকে ভেতর থেকে। দম এবং উদ্দাম দুই ফুরিয়ে আসে আপনা থেকে, শরীর মানে না। ওরা কিন্তু সকাল থেকে এই যাওয়ার আগে পর্যন্ত একটানা চালিয়ে গেল। ওরা দুজনেই খুব কাজের। সকালে পৌঁছে ঘরদোর সাফসুফ করে চা বানালো। চা শেষ করেই আবার ফার্নিচার নিয়ে টানাটানি। সেকেলে ওজনদার কাঠের আসবাব,
খাট, আলমারি, চেয়ার, টেবিল, একটা আলনা, পালিশ ফাইল উঠে গিয়েছে। শুধু আবসুল কালো রং লেগে আছে গায়ে, আর কোনো আদ্যিকালের গন্ধ। রাখালের দিদিমা শ্বশুরের বিয়েতে ওগুলো যৌতুক পেয়েছিল। সে কি আজকের কথা? তবে মালপত্র বলতে বিশেষ কিছু ছিল না সমীরণের। বিছানাপত্র, রান্নাবান্নার বাসনকোসন আর চায়ের সরঞ্জাম, একটা কেরোসিন স্টোভ আর প্রতিদিনের প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিসপত্র। বিছানা করে দিয়ে, মালপত্র সব বোঝাই করে দিয়ে বেরোলো ওরা বাজার করতে। চাল, ডাল, নুন, তেল চাই, একজন ঠিকে কাজের লোক চাই। ওরা বেরিয়ে গেলে সমীরণ তার আশ্রয়স্থানটা একটু ভালো করে ঢু মেরে দেখল। বাড়িটা বিরাট, এককালে জমিদার বাড়ি ছিল এটা। বিশাল দেউড়ি এখনো মাথা উঁচু করে সেই গৌরবেরই সাক্ষ্য দিচ্ছে, যদিও পলেস্তারা খসে ইঁট সুরকি বেরিয়ে পড়েছে। জানলা দরজার রং জলে ধুয়ে গেছে, রোদে পড়ে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। মূল বাড়িটা গায়ে গতরে দিনে দিনে বেড়ে উঠেছিল এক সময়, ঠিক যেন দৃশ্য বছরের পুরনো বট গাছ ডালপালা ছড়িয়ে আর থামের মতো মোটামুটি ঝুড়ি নেমেছে। পিলার তুলে তুলে আদি বাড়ির গায়ে গায়ে ঘর বাড়িয়েছিলেন কর্তারা। ফলে এক দেওয়ালের পিঠ ঠেলে ঘরের পর ঘর জুড়ে দুর্গের মতো হয়ে গেছে বাড়িটা। শ্রী ছাদ নেই, গোলমেলে জ্যামিতির কাঠামো নেই, উঁচু নিচু ছাদের পরে ছাদ, এপাশ ওপাশ দিয়ে সিঁড়ি উঠেছে। সুরঙ্গের মতো ঢাকা বারান্দার অলি গলি পরস্পর কাটাকুটি খেলেছে। জমিদারি গেছে, তবে বাড়িটা আছে, বাগান আছে, পুকুর আছে। সেই জাঁকজমক আর পয়সার গরমের দিন শেষ, কিন্তু বাঁশে কঞ্চিতে মিলে ঝাড় বেড়েছে। বংশ বিস্তারের সঙ্গে সঙ্গে ভাগ হয়ে গেছে মহলের পর মহল। শরিকি বাঁটোয়ারা টুকরো টুকরো হয়েও কুলোয়নি। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচির মতো। বাড়ির তুলনায় অধিকারী বেশ বেশি, ঘরের তুলনায় মালিকানা। তবে এই পাড়া গাঁয়ে সুরকি ঝুরঝুর বাড়িতে এক হাতখানা ঘরের মাথায় রাখালের মাতুল পরিবারের অনেকেই আর বসে নেই। দেশে বিদেশে নানান জায়গায় ছড়িয়ে ছিটে গিয়েছেন, সফল এবং প্রতিষ্ঠিত হয়েছেন। তাই কেউ আর ভুলেও এ পথ মারান না। কেউ কেউ নিজের অংশ দান করে দিয়েছেন, কেউ জলের দরে বিক্রি করেছেন। শুধু যাদের কোনো সঙ্গতি নেই তারাই শেয়াল ডাকা এই ভিটেমাটি কামড়ে বর্গা কামড়ে পড়ে আছেন। ভাড়াটে বসে গেছেন কেউ কেউ। ফলে হতদরিদ্র অথচ মান খোয়াতে না পারা কিছু দুঃখ অনাথা বিধবা, বেকার ঘর জামাই আর প্রায় দিন আনি দিন খায় কিছু ভাড়াটে গোলা পায়রার মতো এই খোপে ওই খোপে বাসা বেঁধে আছে। দিন মানে তাদের মন্থর গুঞ্জন শোনা যায়। ঘটি, বালতি, বাসনকোসনের ঝনঝন ঠুনঠান আর তোলা উনুনের ছ্যাঁক ছ্যাঁকে কানে আসে। সন্ধে হতে না হতেই সব একরকম শুনশান হয়ে যায়। লণ্ঠন আর কুপির আলোয় এখানে ওখানে সামান্য সময় নাচানাচি করে নিভে যায়। এ এক অদ্ভুত জীবন, জীবন্ত মানুষের ঘুমন্ত গোরস্থান যেন। কলকাতায় বসেও কল্পনা করা যায় না, অথচ কলকাতা থেকে কতই বা দূরে এটা। শেয়ালদা লাইনে ঘন্টা দুয়েকের পথ মাত্র। শুয়ে শুয়ে অনিমেষ আর রাখালের কথাই ভাবছিল সমীরণ। সারাদিন ওরা এমন মাতিয়ে রেখেছিল যে এই নির্জনতা সে আন্দাজ করতে পারেনি। রান্নাবান্না সেরে হই হই করে পুকুরে স্নান করতে গেছে, ঝাঁপাঝাঁপি করে সাঁতার কেটেছে ওরা, মাছ ধরেছে। সমীরণ সাঁতার জানে না, কলের জলে ছাড়া জীবনে কখনো মাথা ভেজায়নি। ভয়ে ভয়ে ঘাটে কোমর জল অবধি নেমে গিয়ে কখন যে স্নান করেছে নিজেও বুঝতে পারেনি। রাখাল চায়ের জল চাপিয়ে এসে আবার আসরে বসেছে। আমার প্রপার্টির দেখেছো সমীরদা? ওয়ান্ডারফুল। দোতলার পূব দক্ষিণ খোলা, তার উপরে এই সাইজ। কলকাতার হিসেবে এক একখানা হল ঘর, মেঝেতে আবার মার্বেল পাথর বসানো। না হে, মাতুল সম্পত্তি তোমার ফেলনা নয়। 2-1 হাজার টাকা খরচ করে
একটু অদল বদল সাফাই টাফাই করে নিলে আর দেখতে হবে। যাক, তোমার পছন্দ হয়েছে তাহলে। পছন্দ হবে না বলো কি? কোথায় কিভাবে ছিলাম আর কোথায় এসেছি। তা সত্যি, মন রাখা কথা বলেনি সমীরণ। মেষের এক চিলতে ঘরে 20 বছর একটানা কাটিয়ে দিতে দিতে পাখা মুড়ে যাওয়া পাখির মতো অবস্থা হয়েছিল তার। শরীরের যেন কোনো সার ছিল না। হাত পা ছড়িয়ে আয়েশ করা যে কাকে বলে সে এক প্রকার ভুলেই গিয়েছিল। সরু এক ফালি তক্তপোষ, কেরোসিনের স্টোভ, কাঠের একজোড়ার চেয়ার টেবিল কোনো রকমে পাতার পরে আরও একটা আস্ত মানুষের জায়গা হওয়া কঠিন ছিল। কোনো রকমে শোয়া আর বসা চলে। ঘাড় গুঁজে লিখতে লিখতে যখন ঘাড় পিঠ টনটন করতে থাকে, তখন দরজার সামনে সামান্য ফাঁকা মেঝেটুকুর ওপর আড়মোড়া ভেঙে দাঁড়াতে পারা যায়, তাও সাবধানে। মাথার উপর হাত তোলা নিষেধ। ভাড়াটে সুদর্শন চক্রের মতো একটা মান্ধাতার আমলের পুরনো সিলিং ফ্যান রড ছাড়াই 6 ফুটের মধ্যে নেমে এসেছে। নিচু ছাদ, তাই মেপে চুকে বহুদিনের জানা অঙ্কের মতো বাঁধা ছকে নির্ভুলভাবে পা ফেলে হাত তুলে জীবনের দুর্লভ 20টা বছর কাটিয়ে দিয়েছে সমীরণ। মেসে সে প্রথম মেম্বার, বলতে গেলে লাইফ মেম্বার। সেই সুবাদে এখনও 10 টাকা ভাড়া একটা আস্ত ঘরের বাসিন্দা, যদি অবশ্য এটাকে আস্ত ঘর বলা যায়। সমীরণের বয়স হয়েছে প্রায় 45। আজন্ম ব্যাচেলার। দীর্ঘকাল ধরে সংসারের প্রতি কর্তব্য করার পরে এখন একান্ত একা। 4 বোন ছিল, একে একে তাদের পার করেছে। মা বাবা দুজনেই গত হয়েছেন। সামনে পেছনে আর কোনো টান নেই তার। এখন স্থায়ী বন্ধুবান্ধবও কেউ নেই। মেস বাড়িতে যারা একসময় তার ঘনিষ্ঠ ছিল তারা সব একে একে মেস ছেড়ে চলে গিয়েছে। যোগাযোগ ধীরে ধীরে ছিন্ন হয়েছে। এখন এই অনিমেষ আর রাখাল এসে জুটেছে। বয়সে যদিও অনেক ছোট, তবু একরকম বন্ধুর মতোই হয়ে গেছে। বন্ধু এবং ভক্ত। অনিমেষ খবরের কাগজের অফিসে কাজ করে, আর রাখাল দোকান নিয়েছে কলেজ স্ট্রিটে, বইয়ের দোকান। সে শুধু বই বেচে না, বই ছাপেও। খানপনেরও বই ইতিমধ্যেই সে প্রকাশ করেছে। শ্রীরামপুরে পৈতৃক বাড়ি, উইকেন্ডে বাড়ি যায়। সমীরণ দস্তিদারের নিজের খবর বেশি কিছু নেই। 20 বছর আগে একরকম ঝোঁকের মাথায় গোয়ার তুমি করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে। একটা টিনের সুটকেস, বিছানার বান্ডিল আর কম্বলটি সঙ্গে করে। আকাঙ্ক্ষা ছিল লেখক হবে। কিছুকাল আগেও বাঙালির ছেলেরা যেমন বাড়ি থেকে পালাতো বম্বে গিয়ে সিনেমার নায়ক হবার স্বপ্ন নিয়ে, সমীরণ অবশ্য লেখক হয়েছে। বাজারে খুব একটা রমরমা না থাকলেও গুটি 50 বইয়ের জনক। কলমই তার জীবন, কলমই তার জীবিকা। একটা সামান্য চাকরি করতো একদিন, সে নামকাও আসতে। চাকরিটাও ছেড়ে দিয়েছে, পুরোপুরি স্বাধীন হয়ে গেছে। তাহলে এবার হাত পা ছড়িয়ে সাধনায় বসে যাও। টপ গিয়ারে কলম চালিয়ে তোমার এপিক উপন্যাসখানা শেষ করে ফেলো, আমি ছাপবো। অনিমেষ বলল, হ্যাঁ সমীরদা, এবার চাই তোমার মাস্টারপিস। বাংলা সাহিত্যকে তাক লাগিয়ে দেওয়া চাই। এরকম কাম অ্যান্ড কোয়াইট জায়গা তুমি তপবনের আশ্রমেও পাবে না। রাখাল হাসল। এখানে তুমি আমার গেস্ট। 1 মাস লাগুক 2 মাস লাগুক, সব ইনভেস্টমেন্ট আমার। উইকেন্ডে এসে এসে আমরা দেখে দেখে যাব। চাল ডাল নুন লকড়ির কোনো চিন্তাই তোমাকে করতে হবে না, সেজন্য আমরা রয়েছি। আর কাল থেকে ভবানী মাসি আসবে, সকালে বিকালে তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবে। সমীরণ কিছু বলার আগেই রাখাল তার কথা শেষ করে চা আনতে চলে গেল। তারপর চা খেয়ে ওরা 4:25 গাড়ি করে চলে গেল। খাটের বিছানায় শুয়ে শুয়েই সমীরণ গাড়িটার চলে যাওয়ার শব্দ শুনল। রাখাল ছেলেটা খুব প্র্যাকটিক্যাল, অনিমেষও কম যায় না। খুঁটিনাটি সব দিকে নজর আছে। মোমবাতি আর দেশলাইয়ের বান্ডিল,
চা, বিস্কুট, টিনের দুধ, সিগারেটের কার্টন, একটা টর্চ, সব কিছু গুছিয়ে রেখে গেছে। এমনকি নতুনের খবরের কাগজেরও বন্দোবস্ত করে গেছে। আর সেই সঙ্গে রেখে গেছে নির্জনতা। এত নির্জনতা যে থেকে থেকে কানে তালা ধরে যাচ্ছিল সমীরণের। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল সমীরণের। এরকম ঝুঁকি না নিলেই ভালো হতো। মেয়েরা সব সময় আনপ্রেডিক্টেবল। কখন কি করে বসবে মুখ দেখে কিছুই বোঝা যায় না। যে মুহূর্তে মনে হবে গলে গেছে, সেই মুহূর্তেই হঠাৎ জ্বলে উঠতে পারে। বোমার পোলতের আগুন নিভে যাবার পরে গুটি গুটি আবার তার দিকে আগুন নিয়ে এগোনোর সময় যেমন বুকের মধ্যে একটা আতঙ্ক গুড়গুড় করতে থাকে, তেমন হয়তো কাছে পৌঁছানো মাত্র একটা আচমকা বিস্ফোরণ ঘটে যেতে পারে। অবশ্য এরকম ঘটনা তার জীবনে আগে কখনো ঘটেনি। তার ৪৫ বছরের জীবনে মেয়েদের নিয়ে মাথা ঘামাবার অবকাশ আসেনি এর আগে একবারও। লেখক মানুষ, তবু মেয়েদের মুখের দিকে কখনো চোখ তুলে তাকায়নি সমীরণ। স্ত্রী ভূমিকা বর্জিত জীবনটা একটানা নিরামিষ এবং একঘেয়ে কেটে গেছে। বাকি দিনগুলোও তাই যেত যদি না এখানে এই অদ্ভুত নির্জন পরিবেশে কাঞ্চনের সঙ্গে ওভাবে দেখা হয়ে যেত তার। আর যদি না দেখা মাত্রই তার প্রেমে পড়ে যেত ওইভাবে। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে ইংরেজিতে একটা কথা আছে, কিন্তু সমীরণের কেস তার চেয়েও জটিল। তার প্রেমে শুধু প্রথম দেখা নয়, প্রথম ছোঁয়াও লেগে আছে। ভিজে শরীরের একটা শীতল স্পর্শ তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। এখন তার নিজের ওপরে আর কোনো নিয়ন্ত্রণ নেই। এই দুদিন ধরে সে কাঞ্চনকে কম করেও অন্তত বার ৩০ দেখেছে। এই জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে হ্যাংলা চোরের মতো। যদিও একবারের জন্য কাঞ্চন তার দিকে চোখ তুলে তাকায়নি, তবু সমীরণের কেমন যেন মনে হয়েছে এদিকে মুখ না ফিরিয়েও মেয়েটি সব টের পাচ্ছে। ওর মুখের ওই ঠোঁট টেপা হাসিটা নিশ্চয়ই সমীরণের উদ্দেশ্যেই। একটা যুবতী সুলভ প্রশ্রয় আছে ওই হাসির মধ্যে। পুরুষকে মেয়েরা তো এইভাবেই লাই দেয়। শুধু হাসিটুকু প্রমাণ নয়, ওর ওই অকারণ আনাগোনাও মনে হয় ওর উদ্দেশ্যই। কুয়োতলায় ওর এত কি কাজ যে দিনের মধ্যে ৩০ বার সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হয়? শুধু হাতেই তো উঠছে নামছে বারবার। প্রথম দেখার পর রাতটা ওর কথা ভেবে ভেবে প্রায় জেগেই কাটিয়ে দিয়েছে সমীরণ। কে এই তরুণী? কি এর পরিচয়? বছর ২৪-২৫-এর বেশি বয়স হবে না, যদিও দেখায় আরও কম। বিবাহিত, অবস্থা বোধহয় খুব একটা ভালো নয়। গায়ে গয়নাগাটি প্রায় নেই বললেই চলে। এই ধরনের এখনশীল পরিবারের আবুটানা অন্দরমহলে অনেক গোপন গল্প থাকে, অনেক গণ্ডগোল। বন্ধু আটুনের তলায় ফসকা গেরো, ঘোমটার তলায় কি যেন বলে নাচ। এ তো জানা কথাই। বাইরের লোক দেখানো বনে দিয়া না, আর অভিজাত্যের তলায় তলায় কবে ফোঁপড়া ঝরা হয়ে গেছে। তরুণীটি যে সংসারে বধূ, সেই গেরস্থালির চেহারা কিরকম সমীরণ জানে না, কিন্তু লেখক হিসেবে কিছুটা কল্পনা করতে পারে। জমিদার বংশের ভগ্নাংশ হলেও পড়তি অবস্থাতেও নীল রক্তের দাপট ছিল একদিন। গরিব ঘর থেকে তুলে আনার পর ছেলেরা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি পরিবার। বিয়ের পরদিন থেকেই কাঞ্চন অন্তরহীন হয়েছে। শাশুড়ি এখন বাতে পঙ্গু, শ্বশুর গত হয়েছেন, স্বামীটি অপদেবতা বিশেষ। পৈতৃক যা কিছু ছিল নানান বদখেয়ালে উড়িয়ে ফুরিয়ে এখন বউয়ের গায়ে হাত দিয়েছে। মদ্যপ লম্পট রেসুটে মানুষের শেষ পরিণতি যেরকম। রাতে একদিন বাড়ি ফেরে, কোনোদিন ফেরে না। অথবা গল্পটা আরও একভাবে ভাবা যায়, বৃদ্ধ যক্ষ যক্ষিণীর মতো শ্বশুর শাশুড়ি নিয়ে কাঞ্চনের সংসার।
স্বামী বিদেশে। আগে ঘন ঘন আসতো, এখন বাড়িতে আসা প্রায় ছেড়েই দিয়েছে। অবশ্যই মানি অর্ডারে যোগসূত্র ছিঁড়ব করেও এখনও ছেড়েনি। ফিল্মের গল্পের মতো কে জানে কে গোপনে আর একটা সংসার পেতে বসেছে হয়তো। চোখের আড়ালেও প্রকৃতি তার আপন নিয়মে নির্ভুল অঙ্কের মতো এগোয়। নেড়া ডাল একদিন সবুজ পাতায় ছেয়ে যায়, কুঁড়ি আসে, ফুল ফোটে। দেহের কানায় কানায় গয়না ভরা যৌবন একদিন উপচে পড়তে থাকে। নারীকে তার নিজের আগুন নিয়ে খেলতে হয়। দীর্ঘদিন দীর্ঘতর রাত জুড়ে তার নিঃসঙ্গতা অসহ্য হয়ে উঠতে থাকে ক্রমশ। আর ঠিক সেই মুহূর্তেই সমীরণ এসে পড়েছে একেবারে তার গায়ের কাছে আচমকা। প্রথম রাত্রিটা সমীরণ খুব কষ্ট পেয়েছিল। বিছানায় এপাশ ওপাশ করেছিল। তীব্র আপত্তি আর বেদনা বোধ করেছে কাঞ্চনের জন্য। কাঞ্চন নামটা অবশ্য এখনো সে জানতো না। কি নাম হতে পারে মেয়েটির? ভাবতে ভাবতে প্রথমে কামিনী নামটাই মাথায় এসেছিল তার। তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল কখন। আবছা ঘুমের মধ্যেই সমীরণ টের পাচ্ছিল দরজায় কেউ নক করছে। ঘুম ভেঙে উঠে বিছানায় এসে বসল। তারপর আবার শুনতে পেল শব্দটা। ব্যাকুল এবং উত্তেজিত হয়ে কেউ মুহুর্মুহু দরজা ধাক্কা দিচ্ছে। ঘুম জড়ানো চোখে দিশেহারা সমীরণ টেবিলের টাইম পিস্টারটার দিকে তাকালো। ফসফরাস মাখানো ডায়েল 4:30 কাছে জল করছে। রাত পুঁইয়ে এসেছে। একটা জ্যালজ্যালে অন্ধকার এখনো ঘরের মধ্যে মশারির মতো ফেলা। কে অসময়? কে এলো তার কাছে এত জরুরি দরকার নিয়ে? নতুন জায়গা, ঝট করে দরজা খোলা ঠিক নয়। ছিটকিনিতে হাত রেখে সমীরণ জিজ্ঞেস করলো, কে? কি চাই? শিগগির খুলুন, আমি আমি কাঞ্চন। মেয়েলি গলায় কাতর আহ্বান ভেসে এলো ওপিঠ থেকে। কাঞ্চন! নিজের মনেই প্রতিধ্বনি করে উঠল সমীরণ। এই নামের কাউকে তার মনে পড়ল না। না পড়ুক, কিন্তু যে এসেছে সে বোধহয় খুব বিপন্ন। দরজা খুলে দিতেই সে হুড়মুড় করে সমীরণের গায়ের ওপর এসে পড়ল। টাল সামলাতে না পেরে মেয়েটিকে জড়িয়ে ধরেও দুপা ঘরের মধ্যে পিছিয়ে আসতে হলো সমীরণকে। মেয়েটি হাঁপাচ্ছিল। টাল সামলাতে না পেরেও মেয়েটিকে জড়িয়ে ধরেও দুপা ঘরের মধ্যে পিছিয়ে আসতে হলো সমীরণকে। মেয়েটি হাঁপাচ্ছিল। বুকের ওঠা পড়া টের পাচ্ছিল সে। বেশ বাস আলু থালু। ভালো করে দাঁড়াবার ক্ষমতাও হারিয়ে ফেলেছে যেন। ভাঙা ভাঙা ধরা গলায় সে যেন কোনো রকমে উচ্চারণ করলো, বাঁচান, আমাকে আমাকে বাঁচান, ও আমাকে 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 মেরে ফেলবে, বাঁচান। লজ্জিত হতভম্ব সমীরণ নিজেকে বিচ্ছিন্ন করে নিতেই শুনতে পেল একটা মত্ত কণ্ঠের গর্জন। বেরিয়ে বুঝি আজ রাতে বরবুজের ঘরে ঢোকা শালে নষ্ট আমি আজই বের করে দেবো। বেগা বুটু শালে আজ এই দুয়ে তোকে আমি মেরে বলবো। ভেতরের বারান্দা দিয়ে কেউ খ্যাপা ষাঁড়ের মতো তার দরজার দিকে ছুটে আসছে। অনিবার্য এবং আসন্ন বিপদের হাত থেকে বাঁচবার জন্য সমীরণ তাড়াতাড়ি দরজায় খিল তুলে দিতে গেল, কিন্তু পারল না। তার ভীত কম্পিত হাত থেকে খিলটা পিছলে পড়ে গেল। আর সেই মুহূর্তেই একটা ঝনঝন শব্দে তার ঘুমটা সত্যিকারের ভেঙে গেল। চোখ খুলেও সমীরণ অসাড় হয়ে শুয়ে থাকল। সদ্য দুঃস্বপ্নের আঘাত কাটিয়ে উঠতে বুকের ধকধকানি সান্ত্বনা করতে একটু সময় লাগলো তার।
ভয় এবং একটা মধুর আবেশ একসঙ্গে বুকে চেপে ধরেছিল সমীরণের। তার শরীরে তখনও যেন তপ্ত কাঞ্চনের জীবন্ত স্পর্শ লেগে রয়েছে। এত বাস্তব, এত এই মুহূর্তের আগে যে চোখ খুলেও তার জোর কাটেনি। ভোরের আলোয় ঘর ভেসে যাচ্ছে, কিছু আর অস্পষ্ট নয় এখন। দরজায় যেমন খিল বন্ধ ছিল তেমনই আছে। শূন্য নির্জন ঘরের শান্তি যেন চির খায়নি এক চুলও। শুধু তার মনের মধ্যে সব উথাল পাথাল হয়ে গেছে। নিজের মনের অবচেতন আকাঙ্ক্ষা থেকেই এই স্বপ্নটার জন্ম, তাতে আর সন্দেহ নেই সমীরণের। না হলে লণ্ঠনের গায়ে হলুদ আলোয় যে যুবতীকে সে সন্ধ্যাবেলায় এক নিউট মডেলের দুর্লভ ভঙ্গিমায় দেখে ফেলেছিল, তাকে সে নিজের আলিঙ্গনের মধ্যে পেয়ে গেল কি করে? যার নাম ভেবেছিল কামিনী, সেই স্বপ্নের মধ্যে বন্ধ দরজায় ঘা দিয়ে নিজের নাম জানিয়ে গেল কাঞ্চন। কাঞ্চনই হয়তো মেয়েটির নাম, সত্যিকারের নাম। টেলিপ্যাথির মতো কোনো অজ্ঞাত প্রক্রিয়ায় তার কাছে পৌঁছে গেল সেই নামটা। স্বপ্নের মধ্যে স্বপ্নভঙ্গ হয়েছিল বুঝতে পেরে সমীরণ ধর মুড়িয়ে উঠে বসতে নামতে গেল। আর তখনই দেখতে পেল মেঝেটা জল থই থই করছে। ঘুমের মধ্যে বোধহয় হাত ছুঁড়েছিল সে। হাতের ধাক্কা লেগে টিপয়ের ওপর থেকে জলের জগটা মাটিতে পড়ে গেছে। জগের মুখটা একটা ডিশ দিয়ে ঢাকা ছিল, সেটা মাটিতে 4 টুকরো হয়ে পড়ে আছে। সমীরণ জল আর পার্সেলিনের টুকরো বাঁচিয়ে মাটিতে পা রাখতে যাবে এমন সময় কি একটা নরম জিনিস তার কোলের ওপর এসে পড়ল। চমকে তাকিয়ে দেখল গোল গোল গোটা 2 পাতা শুদ্ধ একটা বেগুনি রঙের ফুল, ডাঁটি থেকে সদ্য ছেঁড়া। অবাক কাণ্ড, ফুলটা শূন্য থেকে খসে পড়তে পারে না। কেউ নিশ্চয়ই ছুঁড়ে মেরেছে, কিন্তু কে মারল? তার সঙ্গে এই রসিকতা কে করল? চারপাশে তাকাতেই ওপাশের জানলাটা চোখে পড়ল, যেখান থেকে ফুলটা ছিটকে আসার সম্ভাবনা। ফুলটা হাতে নিয়ে এক লাফে সমীরণ জানলার কাছে পৌঁছল। আর তখনই প্রথম আবিষ্কার করল সিঁড়ির মাথা আর এক চিলতে ভেতরের বারান্দা এই জানলার তল ঘেঁষে চলে গেছে। এপাশ ওপাশ তাকিয়ে অবশ্য কাউকে দেখা গেল না, শুধু রিন রিন ঝিনঝিন একটা শব্দ যেন ক্ষীণ থেকে ক্ষীণত হয়ে দূরে মিলিয়ে গেল। ভুরু কুঁচকে বিভ্রান্ত সমীরণ কিছু মনে করবার চেষ্টা করল এক মুহূর্ত। কি একটা যোগসূত্র সে যেন ঠিক ধরতে পারছে না, যেন সুতোর দুটো প্রান্ত জট পাকিয়ে কোথায় লুকিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টে টানাটানির ফলে ফাঁসটা আরও জটিল হয়ে গেছে। বিরক্ত সমীরণ চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে হাতের ফুলের দিকে ভালো করে তাকালো, আর সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিল তার। কাকতালীয় হলেও যোগাযোগটা বিচিত্র। ফুলটা গোলাপ নয়, গাঁদা নয়, কাঞ্চন। আবার সেই কাঞ্চন, সেই স্বপ্নের কাঞ্চন। দুয়ের মধ্যে একটা মিসিং লিঙ্ক আছে, আর সেটা ধরতে পেরেই লাফিয়ে উঠল সে। মেয়েটার নাম কাঞ্চনই বটে, আর সেটাই কাঞ্চন ফুল উপহার দিয়ে কৌশলে জানান দিয়ে গেল বোধহয়। কাঞ্চন, কাঞ্চন। শেষ বয়সে এই অবেলায় প্রেম কি সত্যিই নিঃশব্দ চরণে তার দরজায় এসে দাঁড়ালো? প্রায় অযাচিতভাবে, প্রায় অনায়াসে। পরকীয়া প্রেমের একটা বাড়তি আকর্ষণ আছে, যাকে বলা হয় অবৈধ আকর্ষণ। সে তার রক্তের মধ্যে সেই দুর্বার টানটা অনুভব করছিল। মনে হচ্ছিল
অনুচিত অন্যায় পাপ কিংবা লোকনিন্দার দোহাই দিয়ে নিজেকে সে আর ধরে রাখতে পারবে না। এতক্ষণ পরে হঠাৎ রিন রিন ঝিনঝিন শব্দটা শনাক্ত করতে পেরে সব ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। কাল সন্ধেবেলা যখন কাঞ্চন সিঁড়ির মুখে তাকে পাশ কাটিয়ে উঠে গিয়েছিল, তখন সে এই শব্দটাই শুনতে পেয়েছিল। হাতের চুড়ি আর পায়ের নুপুর মিলিয়ে বোধহয় এইরকমই আওয়াজ উঠেছিল। তাহলে এই ফুলটা নিশ্চয়ই কাঞ্চনই ছুঁড়ে দিয়ে গেল ঘরের মধ্যে। এই জানলাটাও তাহলে সেই খুলেছে, কারণ যতদূর মনে পড়েছে কাল রাতেও এই জানলাটা বন্ধই ছিল। চায়ে গোটা দুই চুমুক দেওয়ার পর সমীরনের খেয়াল হলো চা জুড়িয়ে একেবারে জল হয়ে গেছে। চার ছড়িয়ে মাছ শিকারি যেমন শিকার ধরার জন্য এক দৃষ্টিতে ফাত্তার দিকে তাকিয়ে বসে থাকে, সমীরনও সেইভাবেই আধ খোলা জানলার ফাঁকে দৃষ্টি রেখে বসেছিল। চায়ের কাপের কথাটা বেমালুম ভুলে গিয়েছিল। 15 মিনিট, 20 মিনিট বা আধ ঘন্টাও হয়ে গিয়েছিল, তার কোনো খেয়াল ছিল না। অন্তরে একটা দীর্ঘ উদ্বেগ নিয়ে সে কাঞ্চনের অপেক্ষাই করছিল। কিন্তু আজ দুপুর থেকে তার দেখা পাওয়া তো দূরে থাক, সেই রিন রিন ঝিনঝিন শব্দটাও দূর থেকে কানে আসেনি। দেওয়ালের ওপিঠে আজ কি হচ্ছে কে জানে। আসন্ন ঝড়ের পূর্বাভাসও হতে পারে। সব যেন নিঃশব্দ নিঝুম হয়ে গেছে। চিঠিতে ঝোঁকের মাথায় এমন কতগুলো কথা লিখে ফেলেছে যা কাঞ্চন অসম্মানজনক মনে করলে বিপদ। এখন মনে হচ্ছে চিঠিটা লিখে খুবই মূর্খের মতো কাজ করা হয়েছে। আসলে কাঞ্চনের স্বভাব চরিত্র সম্বন্ধে পরিষ্কার কোনো ধারণায় আসা মুশকিল। অবশ্যই যে কোনো মেয়ের সম্বন্ধেই তাই। ঠম গমকে আর ঠোঁটের হাসি দেখেই কিছুই বোঝা যায় না। প্যান্ডুলামের মতো এই মুহূর্তে এদিকে, আবার পরের মুহূর্তে সে অত্যধিক দূরে সরে যায়। গলে গেছে মনে করে গদগদ হতে না হতেই সে জ্বলে ওঠে। ছেলেবেলায় কালী পুজোর রাতে এরকম কত বোমাই সে দেখেছে। ভগবান না করুক এখন কাঞ্চনও সেরকম একটা কাণ্ড বাঁধিয়ে বসে। চিঠিটা যদি তার স্বামী কিংবা অন্য কারোর হাতে তুলে দিয়ে থাকে, তাহলে মারাত্মক কেলেঙ্কারি ঘটতে আর দেরি নেই। মান সম্মান খুঁজে এখান থেকে অগ্রিম নোটিশে পাত্তারি গোটাতে হবে তাকে। মনে মনে অধৈর্য সমীরণ কাঞ্চনের উত্তরের অপেক্ষাই করছিল। চিঠি যদিও না আসে, একবার কাঞ্চনের দেখা পেলেও কিছুটা আঁচ পাওয়া যেত। বিপজ্জনক ফাঁদে জড়িয়ে পড়ার আগেই মানে এখান থেকে সরে পড়া যেত। আকাশ পাতাল ভেবে সমীরণের বুকের ভেতরটা কীরকম গুড় গুড় করছিল। দুপুরে খেতে যাওয়ার আগে চিঠিটা সুতোয় বেঁধে জানলায় ঝুলিয়ে রেখে গিয়েছিল সে। ফিরে এসে দেখে চিঠিটা উধাও হয়েছে, অর্থাৎ যার উদ্দেশ্যে চিঠি সে নিজে হাতে নিয়ে গিয়েছে। প্রথমটা মনটা আনন্দে উল্লাসে নেচে উঠেছিল, কিন্তু এখন যত সময় যাচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে। নানা রকম বিশ্রী আশঙ্কায় মনের ভেতরটা কালো হয়ে উঠেছে। চিঠিটা যে কাঞ্চনের হাতেই পড়েছে তারই বা ঠিক কি? কাঞ্চনের এই দীর্ঘ নীরবতা, এই অনুপস্থিতি সত্যিই ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দুদিন এরকম ঘটনা ঘটেনি। 20 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর এই দুপুরবেলা তার সাক্ষাৎ পাওয়া গেছে। কারণ অকারণ সে এসেছে গেছে, প্রতিবারই ঠোঁটের কোণে সেই হাসি আর চোখের দৃষ্টি তার বুকে আগুন জ্বালিয়েছে। কাঞ্চন ফুলটি পাওয়ার পর থেকেই এই জ্বালাটা সে আবিষ্কার করেছে। তারপর জানলার সামনে বসে থাকার অজুহাত হিসেবে লেখার টেবিলটা এখানে সরিয়ে নিয়ে এসেছিল। এখানেই সে ঘাঁটে গেড়ে আছে। উদ্বেগের মধ্যে ঝুলে রইল সমীরণ। ক্রমে বিকেল গড়িয়ে সন্ধে হলো। আচ্ছন্ন ম্রিয়মান সমীরণ
আলো জ্বালল না। এক মুহূর্তের জন্য টেবিল ছেড়ে উঠে যেতে সে সাহস পেল না, পাছে সেই মুহূর্তেই কাঞ্চন তার নজর এড়িয়ে চলে যায়। বসে থাকতে থাকতে কেমন একটা ঝিমুনি ভাব এসে গিয়েছিল। চোখ দুটো হয়তো বুজে এসছিল কয়েক লহমার জন্য। হঠাৎ একটা চেনা পারফিউমের গন্ধ আর সেই মিঠে শব্দটা তাকে এক মুহূর্তে সজাগ করে দিল। চোখ কজলে সমীরণ বাইরের অন্ধকারের দিকে তাকালো। রিনঝিন শব্দটা এগিয়ে আসছিল, একটা অস্পষ্ট আলোর আভা নিয়ে। কাঞ্চন আসছে। সিঁড়ির ধাপে তার শরীরটা ক্রমে ক্রমে সম্পূর্ণ হচ্ছিল। মোমরাঙা পায়ের পাতা থেকে শাড়ির পাড় বেয়ে সমীরণের চোখ লাফিয়ে লাফিয়ে প্রায় ঢেউ খেলানো কোমর, শঙ্খমুটি অনাবৃত বাহুলতা, আঁচল হরকানো উদ্ধত বুকে ধরে নিচ্ছিল। হঠাৎ মুখের দিকে নজর পড়ল। এই প্রথম কাঞ্চন সরাসরি তাকিয়েছে। চোখে যেন বিদ্যুৎ এবং চুম্বক একই সঙ্গে খেলে গেল। ঠোঁটে আন্তর্ঘাতী হাসি। যখন সমীরণের চোখে সামনে দিয়ে লণ্ঠন দোলাতে দোলাতে তরতরিয়ে নেমে গেল সে, যাবার মুখে একটা চোখ টিপে যেন সে টিপ্পুনি ছেড়ে গেল। মনে হলো এক ঝলক বন্ধ বাতাস হঠাৎ ছাড়া পেয়ে তার মুখের ওপর পাখা ঝাপটে উড়ে গেল। চেনা পারফিউমের সঙ্গে ফিসফিসানি মতো একটা শব্দ জড়িয়ে কিছু একটা বোঝা গেল। ঝাঁ ঝাঁ করা কানের মধ্যে হাওয়া ঢুকে হয়তো একটা কথার ইলিউশন তৈরি হলো। সমীরণের মনে হলো কাঞ্চন বাতাসের গলায় তাকে এইটুকু কথা উপহার দিয়ে গেল। আজ রাতে তোমার জন্য অপেক্ষা করব। সম্বিত ফিরে পাবার পর সমীরণের মনের মধ্যে একটি কথা শুধু পাক খেতে লাগলো। কখন, কোথায়, কোন সময়, কোন স্থিতিতে, উল্লাসে উত্তেজনায় তার চোখে এতক্ষণ ধরে এসে থাকা ঘুম মুহূর্তেই উড়ে গেল। এখন তার মরবারও সময় নেই। এক বিচিত্র রূপকথার জগৎ এখন তার হাতের মুঠোয় এসে গেছে, কিংবা বলা যায় এমন রহস্যপুরীর গোপন দরজার চাবিকাঠি যেখানে সেই প্রথম তার নিঃশেষ হয়ে যাওয়া জীবনে এই প্রথম প্রবেশ করবার সুযোগ পেয়েছে কোনো নারী। যে রহস্য সেই রোমাঞ্চের স্বাদে চিরকাল বঞ্চিত থেকে এসেছে। নারীর দেহ সে কোনোদিনও স্পর্শ করেনি। নারীর মন তার নিতান্তই কল্পনার সামগ্রী, শুধু গল্পের জন্য বানিয়ে বানিয়ে লিখে এসেছে এতদিন। মানুষের মন এই রকমই। কয়েক মিনিট আগেও যে আশঙ্কায় কুণ্ঠিত হয়েছিল, এই যাত্রায় কোনো ক্রমে পার পেয়ে গেলে এমন কাজ আর কখনো করবে না বলে মনে প্রতিজ্ঞা করেছে, বলতে গেলে নাক কান মুলেছে, সেই মানুষই আবার আরও বড় ঝুঁকি নেবার জন্য উন্মাদের মতো ব্যাকুল হয়ে উঠেছে। ঘন ঘন হাত ঘড়ি দেখছে। সমীরণ আবার ঘড়ি দেখল। রাত 9টা। গোটা বাড়িটাই কবরখানার মতো নিস্তব্ধ হয়ে গিয়েছে। বাইরের প্রকৃতি এখন আকাশ ছবির মতো নিস্পন্দ। জলা জঙ্গল, ঝোপঝাড়, মাঠের ওপর মরা জ্যোৎস্নার স্বর রয়ে গেছে। ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করে বেড়াচ্ছে সে। শেয়ালের প্রহর ঘোষণার পর ধাতব শব্দের করার টেনে আপ ডাউন দুখানা ট্রেন পরস্পর কাটাকুটি খেলে গেল। সমীরণ আর পারছে না। এই বয়সে এই উত্তেজনা আর সহ্য হয় না। অপেক্ষা করার চেয়ে স্নায়ুঘাতক বোধ আর কিছু নেই। অনন্তকাল ঘরে সে কাঞ্চনের অপেক্ষা করে আছে। একটা সংকেত
দরজায় একটা ভীত চাপা হাতের ঠোকা পড়বে এরকমই আশা করে বসে আছে সমীরণ। কিন্তু কেউ এলো না। মনে পড়ল কাঞ্চন তার কাছে আসবে এরকম কোনো প্রতিশ্রুতি সে দেয়নি, বরং বলেছে আজ রাতে তোমার জন্য অপেক্ষা করব। তার মানে কাঞ্চনই অপেক্ষা করবে, সমীরণকেই যেতে হবে তার কাছে। কিন্তু কোথায়, কখন, কটার সময়? মেয়েদের স্বভাব, এ কোনোদিন যদি কথা পরিষ্কার করে বলতে শিখল, সবই তাদের ঝাপসা। সব কিছুর ওপরেই ওর একটা রাখা ঢাকা দেওয়া আছে। এইসব ভাবতে ভাবতে সমীরণ কখন ঘর থেকে বেরিয়ে এসেছিল খেয়াল করেনি। ভেতরের করিডোরে চাপা জ্যোৎস্না এসে বাঁকা হয়ে পড়েছে। বারান্দাটা পার্টিশন দিয়ে আধখানা করা। ওপাশে যেতে হলে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নেমে অন্য সিঁড়ি ধরতে হবে। ও পথে কাঞ্চনকে বহুবার দেখেছে সে। আশা করছিল কাঞ্চনকে দেখতে পেয়ে যাবে, কিন্তু ভেতর বারান্দাটা একেবারে জনশূন্য। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থেকে পা টিপে টিপে সিঁড়ির বাঁকে নেমে আসবার পর সে অন্য রাস্তা ধরল। জায়গাটা কেমন যেন অন্ধকার, কারণ চাঁদের আলো সিঁড়িতে পৌঁছয়নি। হাতে টর্চ ছিল, কিন্তু টর্চটা সে জ্বালল না। যদি জ্বালে হঠাৎ কারোর নজরে পড়ে যেতে পারে। প্রথম রাতের দুঃস্বপ্নটা ঝপ করে তার মাথায় এসে গেল, আর সাথে সাথে গাটা ছমছম করে উঠল। খ্যাপা ষাঁড়ের মতো ছুটে আসা কাঞ্চনের স্বামী যদি সত্যিই এখন দেখে নেয়। পরের মুহূর্তেই তার মন অভয় দিল, না, কাঞ্চনের স্বামী আজ বাড়ি নেই। বাড়িতে থাকলে কখনোই কাঞ্চন তাকে ডাকতে আসতো না। ধীরে ধীরে কখন যেন সে ওপাশের জানলার কাছে পৌঁছে গেল। বারান্দার দুধারে ছোট বড় মিলিয়ে গুটি চারেক ঘর, কিন্তু সবগুলোরই দরজা বন্ধ। গোটা কতক জানলা আছে অবশ্য, কিন্তু কাঁচের সীসা বন্ধ থাকায় ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। তবে এটা ঠিক, কোনো ঘরেই আলো নেই। ঘরগুলো ঘুমে তলিয়ে আছে যেন। সমীরণের বুকের ভেতরে হাতুড়ি পড়ছে। হাতের আঙুলের ডগাগুলো ঠান্ডা হয়ে এসেছে যেন। এই বারান্দা তার নিষিদ্ধ জায়গা। এখানে তার এই অবৈধ অনুপ্রবেশ কোনো যুক্তি নেই। সমীরণ মনে মনে তবু একটা যুক্তি খাড়া করে দিল। টর্চটা পকেটে লুকিয়ে ফেলল। কারো সামনাসামনি পড়ে গেলে বলতে পারবে নতুন জায়গা। অন্ধকারে ঠাহর করতে পারেনি বলে ভুল করে উঠে এসেছে। কথাটা ভেবে ইস্তক জোর পেল সমীরণ। কান খাড়া করে ঘরের বাসিন্দাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনবার চেষ্টা করতেই চমকে উঠল। সেই চেনা পারফিউমের গন্ধটা যেন এক ঝলকে তার নাকে এসে লাগলো। সেই সঙ্গে রিনঝিন শব্দটা। সমীরণ সেই মুহূর্তে একটা দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। ক্যাঁচ করে এক আবছা আওয়াজ করে ভেজানো পাল্লাটা যেন সামান্য ফাঁক হয়ে গেল। ঘাড় ফিরিয়ে বুকটা ধড়াস করে উঠল তার। ধোঁয়ার মতো আবছা ফর্সা একখানা হাত কপাটের ফাঁক দিয়ে বেরিয়ে এসে ইশারায় তাকে ডাকল। সম্মোহিতের মতো সমীরণ বোবা গলায় বলল, কাঞ্চন। সব কেমন তালগোল পাকিয়ে গেল সমীরণের মগজের মধ্যে। কানের পাশে একটা মাতাল চাপা গলায় কেউ বলল, এসো, ভেতরে এসো। কথাটা যেন প্রতিধ্বনি হয়ে গেল। অণু পরমাণু টুকরো টুকরো হয়ে কানের মধ্যে অনন্তকাল ধরে বেজেই চলল। এসো, ভেতরে এসো।
সপ্তাহের শেষে শনিবারে রাখালরা যখন এসে পৌঁছালো তখন বাড়ি লোকে লোকারণ্য। পুলিশ এসেছে। উঠানে সমীরনের পচে দুর্গন্ধ বেরোনোর লাশ সাদা চাদর দিয়ে ঢাকা রয়েছে। পাশে এক কঙ্কাল, তার দুটো পায়ের গোছে দুগাছা নূপুর রয়েছে। শুনছিলে কামিনী কাঞ্চন, রচনা আনন্দ বাগচি। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে কাঞ্চন, বর্ণালী, সমীরন, রাজ চট্টোপাধ্যায়, রাখাল, শুভঙ্কর, অনিমেষ, রাজ, পোস্টার নীলেশ। গল্পের সূত্রধার আমি, শ্বেতা। গল্প পাঠে ও পরিচালনায় অরূপ। তাহলে এইবার তোমাদের পালা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এখনকার মতো বিদায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রেখো BSX 2.0 কে। বিদায়।